মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পুরো বিশ্বমঞ্চে এখন চরম সংঘাতের আগুন জ্বলছে। একদিকে ইরানের সরকার উৎখাতে সিআইএ এবং মোসাদের তৈরি করা অত্যন্ত গোপন ব্লুপ্রিন্ট তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে ফাঁস করে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মুহূর্তে ভেস্তে গিয়েছে ইসরায়েলের বিশাল অপারেশন। অন্যদিকে ইরান যুদ্ধে মার্কিন বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেয়ায় সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে রিয়াদ এবং ওয়াশিংটনের মধ্যে। এরই মধ্যে ক্ষুব্ধ সৌদি যুবরাজ জি7 সম্মেলন বয়কট করেছেন। এছাড়াও আজকের ভিডিওতে আরও আলোচনা করব সিন্ধু পানি চুক্তির লঙ্ঘন করে চেনাব নদীর পানি চুরি করছে মোদীর সরকার। ভারতকে সরাসরি যুদ্ধের চরম হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরই সাথে আরও থাকছে ইরানে সীমিত হামলার বিকল্প পর্যালোচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান এবং ইরানের টোল আদায়ের চাল রুখতে কাতারে পরোক্ষ বৈঠক। পরমাণু চুক্তি না হলে যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান, হুঁশিয়ারি দিয়েছেন বাগের গালিবাফ। এই প্রতিটি ঘটনার নেপথ্যের আসল রহস্য এবং বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। দর্শক, প্রথমেই খবর দেব দখলদার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সম্পর্কে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সিরিয়ার আল সারা গোষ্ঠীর ব্যাপারে আমি অত্যন্ত সতর্ক থাকব। আমি তাকে কোনো ছাড় দেব না, কারণ এই লোকটি একজন খুনি, সে একজন সন্ত্রাসী। আমার ধারণা হচ্ছে সে স্যুট পরা একজন সন্ত্রাসী। এর বিপরীত প্রমাণ করার দায়িত্ব তার নিজের এবং সময়ই তা বলে দেবে। আমরা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। নাফতালি বেনেট সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সম্পর্কে আরো বলেন, এই মুহূর্তে তার সামরিক শক্তি দুর্বল। সে নিজেকে খুব ভালো এবং শান্তিপূর্ণ সাজার ভান করবে। তারপর সে আবার অস্ত্র সংগ্রহ করবে, নিজেকে পুনর্গঠন করবে, শক্তিশালী হবে এবং অন্য একদিন আমাদের বিরুদ্ধে লড়াই করবে। এই যখন অবস্থা, এই সংবাদটির পর একটি অবাক করা তথ্য আসে। সেটি হচ্ছে হামলা হয়েছে সিরিয়ায়। সিরিয়ার দামেস্কের আদালত ভবনের কাছে একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এতে 4 জন নিহত এবং 11 জন আহত হবার খবর আসে। আমরা বিস্ফোরণের ভিডিওটি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখছেন সিরিয়ার দামেস্কের আদালত ভবনের কাছে ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণের ভিডিও চিত্র। শেষ খবর পাওয়া পর্যন্ত দামেস্কের বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 16 জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজকে একটি পডকাস্টে বলেছেন, ফিলিস্তিন নামে কোনো ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন, আমেরিকা সহ সারা বিশ্বের যেই এটি চাইবে তাদেরই বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে ইসরায়েল। আমরা নেতানিয়াহুর সেই ভিডিওটি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখছেন নেতানিয়াহু, যিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন ফিলিস্তিন নামে কোনো ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, এবং এরই মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র দশক পুরনো যে বক্তব্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা সবকিছুর বিরুদ্ধে চলে গিয়েছেন নেতানিয়াহু। এই যখন অবস্থা, তখন খবর এসেছে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় মিশরে গিয়েছে হামাসের প্রতিনিধি দল। এখানে একটি বৈঠক হবে এবং এই বৈঠকে 4টি মূল বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এক হচ্ছে জাতীয় কমিটি গঠন করা, অস্ত্র সংরক্ষণের কাঠামো নির্ধারণ করা, পিস কাউন্সিলের নতুন দায়িত্ব ও নিশ্চয়তার বিষয় নির্ধারণ করা, এবং 4 এবং সর্বশেষ স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী গঠনের সমন্বয় করা। হামাস সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা সহ প্রতিনিধি দল পাঠিয়েছে এবং তারা বলছে আলোচনায় ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে। এদিকে মিশর, কাতার ও তুরস্ক এই চুক্তির অগ্রগতি নিশ্চিত করতে কাজ করছে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন অংশগ্রহণের মাধ্যমে হামাসের ওপর চাপ কমানো এবং সমঝোতার পথকে সহজ করার চেষ্টা করছেন। এদিকে ইরানের নতুন হামলার পরিকল্পনা করেও আলোচনার পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বড় পরিসরে নতুন সামরিক হামলার সম্ভাব্য পরিকল্পনা পর্যালোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছেন বলে জানা গিয়েছে। তবে আপাতত তিনি পরমাণু আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প মনে করছেন আবারও যুদ্ধ শুরু হলে কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে, তাই তিনি আলোচনার প্রক্রিয়া চালিয়ে যেতে আগ্রহী। এমনকি তা 18 আগস্টের নির্ধারিত সময়সীমার পরও চলতে পারে। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে হামলার বিভিন্ন বিকল্প পরিকল্পনা উপস্থাপন করছে। তবে এখনো পর্যন্ত ট্রাম্প বড় ধরনের সামরিক হামলা শুরুর পরিবর্তে সীমিত পাল্টা হামলার পথকে বেশি প্রাধান্য দিচ্ছেন বলে জানা গিয়েছে।
ট্রাম্পের দৃষ্টিতে আরেকটি পূর্ণমাত্রায় সংঘাতের চাইতে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো অনেক বেশি ভালো বিকল্প বলে তিনি মনে করছেন। সংবাদটি দিয়েছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। এছাড়া নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও ইরান ও ওমান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর সার্ভিস ফি চালুর পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। ওমান আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদের কাছে উপস্থাপন করেছে। ওমান এবং ইরানের এই প্রস্তাবের বিপরীতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তারা প্রস্তাবটি পেয়েছেন এবং ওমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। উদ্বেগ প্রকাশ করলেও মার্কিন কর্মকর্তারা বলছেন আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধান করা সম্ভব হতে পারে বলে তারা আশাবাদী। সূত্র নিউ ইয়র্ক টাইমস। এদিকে আরেকটি সংবাদ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সংসদের স্পিকার বাগের গালিবাফের বরাত দিয়ে জানিয়েছে, বাগের গালিবাফ জানিয়েছেন আমাদের তেল 20% বেশি দামে বিক্রি হচ্ছে। আমেরিকা যদি যুদ্ধ করতে চায় আমরাও খুব ভালো করে যুদ্ধ করতে জানি। তারা যদি আমাদের তেল বিক্রি থেকে বঞ্চিত করতে চায় তাহলে তেল থেকে কেউই লাভবান হবে না। দর্শক, আপনাদের জন্য বাগের গালিবাফের সেই সাক্ষাৎকারটি আমরা শেয়ার করার চেষ্টা করছি। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের স্পিকার গালিবাফ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন আলোচিত বিষয়গুলো যদি তারা বাস্তবায়ন করতে অস্বীকার করে তাহলে আমরাও নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত। এই যখন অবস্থা তখন আরেকটি সংবাদ রয়েছে, প্রকাশ করেছে এক্সিওস। তারা বলেছে কাতারে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানকে বোঝানো হচ্ছে যে একটি পরমাণু চুক্তি হলে দেশটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের চেয়ে অনেক বেশি অর্থনৈতিক সুবিধা পেতে পারে। এক মার্কিন কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের বার্তা ছিল আরো বড়ভাবে চিন্তা করুন। আমরা সেই প্রতিবেদনটির ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এক মার্কিন কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের বার্তা ছিল আরো বড়ভাবে চিন্তা করুন। তিনি দাবি করেন একটি বিস্তৃত চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে পাওয়া সুবিধা টোল আদায়ের তুলনায় প্রায় 100 গুণ বেশি মূল্যবান হতে পারে। দুই পক্ষ হরমুজ প্রণালীতে নতুন করে সংঘাত এড়াতে এক সপ্তাহের একটি সমঝোতায় পৌঁছেছে বলে জানানো হয়েছে। তবে আলোচনা থেমে গেলে আবার উত্তেজনা বাড়তে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন। আলোচনায় ইরানের জব্দ থাকা সম্পদ এবং লেবাননে যুদ্ধবিরতির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র এক্সিওস। এদিকে ইরানের $3 বিলিয়ন তহবিল ছাড়ের দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের $3 বিলিয়ন তহবিল অবমুক্ত করা হতে পারে এমন দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে এখনো পর্যন্ত কোনো জব্দকৃত অর্থ ছাড় করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না যতক্ষণ না ইরান সমঝোতা স্মারকে উল্লেখিত শর্তগুলো পূরণ করে। i24 নিউজকে দেয়া এক মার্কিন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী কোনো অর্থ ছাড় করা হলে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের অনুমোদনের অধীনে হবে। এমনকি ছাড় করা অর্থ ইরানের জনগণের জন্য মার্কিন কৃষি পণ্য কেনার কাজে ব্যবহার করা হতে হবে। এছাড়া আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে এবং এতে একজন ক্রু এখনো পর্যন্ত নিখোঁজ থাকার সংবাদ এসেছে। মার্কিন নৌবাহিনীর একটি MH-60S সিহক হেলিকপ্টার আরব সাগরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। হেলিকপ্টারটি USS জর্জ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরীতে মোতায়েন ছিল। বুধবার ভোরে এটি জরুরি পরিস্থিতিতে সাগরে অবতরণ করে। হেলিকপ্টারে থাকা 4 জন ক্রুর মধ্যে 3 জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। চতুর্থ ক্রু এখনও নিখোঁজ আছেন, তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে এটি দ্বিতীয় মার্কিন সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে 9 জুন ইরানের হামলায় একটি AH-64 অ্যাপাচি হেলিকপ্টার ওমান উপসাগর এলাকায় বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়া যায়। এছাড়া ইরানের সরকার উৎখাতে মোসাদের গোপন পরিকল্পনা এরদোয়ানের কাছে ফাঁস করে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের CIA চলতি বছরের শুরুতে মার্কিন ইরান যুদ্ধের সময় ইরানের সরকার উৎখাতের জন্য একটি গোপন পরিকল্পনা করেছিল। ওই পরিকল্পনার একটি অংশ হিসেবে সশস্ত্র কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের পশ্চিম ইরানের সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করানোর পরিকল্পনা ছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই গোপন পরিকল্পনার বিষয়ে জানতে পারেন এবং তাৎক্ষণিকভাবে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ানকে জানান, কারণ তিনি জানতেন কুর্দি সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা করবে তুরস্ক। ভ্যান্স পরিকল্পনার বিস্তারিত তথ্য ফাঁস করার পর পুরো উদ্যোগটি ব্যর্থ হয়ে যায়। সূত্র i24 নিউজের প্রতিবেদক তেল শেহনাভ। এছাড়া ইরান ইস্যুতে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। ইরানের সাথে যুদ্ধের সময় গত মে মাসে যুক্তরাষ্ট্রকে প্রজেক্ট ফ্রিডম অভিযানের জন্য নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব। সৌদি আরবের অনুমতি না পাওয়ার কারণে যুক্তরাষ্ট্র এক পর্যায়ে অভিযানটি স্থগিত করতে বাধ্য হয়।
এরপর যুক্তরাষ্ট্র সৌদিকে সতর্ক করে যে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলায় প্রয়োজনীয় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে দেরি করবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই হুমকির পর সৌদি শেষ পর্যন্ত তার অবস্থান পরিবর্তন করে হামলা করতে তার ভূমি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। তবে বিরোধের পর এখন যুক্তরাষ্ট্র সৌদি আরবে নিজেদের সামরিক উপস্থিতি কমানোর বিষয় বিবেচনা করছে বলে জানা গিয়েছে। উত্তেজনা আরো বাড়ে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব সফর বাদ দেন। সৌদি কর্মকর্তারা এটিকে ইচ্ছাকৃত অবহেলা হিসেবে দেখছেন। একই সময় সৌদি যুবরাজ ইরান যুদ্ধ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতিবাদে G7 সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন, সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে উত্তেজনা চলছে পাকিস্তান এবং ভারতের মধ্যে। পানি বন্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। ভারত যদি ইন্দুস ওয়াটার ট্রিটি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির অংশ কমানোর চেষ্টা করে তাহলে তা হবে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার, আর এক্ষেত্রে এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 1960 সালের বিশ্বব্যাংকের মধ্যস্থতায় চুক্তি নিয়ে আয়োজিত এক সেমিনারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, অভিন্ন পানির উৎসকে কখনোই অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। তিনি 2025 সালে ভারতের চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে অবৈধ বলে মন্তব্য করেন। ইসহাকদার আরও বলেন, পাকিস্তানের জন্য বরাদ্দ পানির প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেয়া, বাধাগ্রস্ত করা বা কমিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে পাকিস্তান যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ভারত চেনাব নদীতে পানির প্রবাহ কমিয়েছে, যা ইতিমধ্যেই চুক্তির লঙ্ঘন। এবারে লেবাননের সংবাদ। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আমরা ড্রোন হামলার ফুটেজটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলে যাচ্ছি পরের সংবাদে। ফিনান্সিয়াল টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মানিতে আমেরিকান অস্ত্র উৎপাদনের অনুমতির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে জার্মানি। এর মূল লক্ষ্য হচ্ছে ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। এর জন্য মার্কিন প্রশাসনকে অর্থনৈতিক প্রণোদিত দিতে চায় জার্মানি। এই আলোচনায় রয়েছে জার্মানিতে যৌথভাবে অত্যাধুনিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উন্নত প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়। মার্কিন কর্মকর্তারা এই বিষয়ে প্রত্যাশার তুলনায় বেশি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন বলে জানা গিয়েছে। জার্মানির যুক্তি দেশটির শক্তিশালী শিল্পভিত্তি যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনের চাপ কমাতে সহায়তা করতে পারে। এর ফলে ইউরোপে রাশিয়ার হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় অস্ত্র দ্রুত সরবরাহ করা সম্ভব হবে। উল্লেখ্য, বর্তমানে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা রয়েছে। এর মধ্যে জার্মানির কোম্পানি রেইন মেটাল কর্তৃক F-35 যুদ্ধ বিমানের ফিউজলাজ অংশ তৈরি এবং যৌথভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন অন্যতম। চলে যাচ্ছি পরের সংবাদে। রুশ হামলায় জ্বলছে ইউক্রেন। ইউক্রেনের একটি ছবি আমাদের হাতে এসেছে, আপনাদের জন্য সেটি শেয়ার করার চেষ্টা করছি। দেখছেন রুশ হামলায় ইউক্রেনের বর্তমান পরিস্থিতি। এবারে ভেনিজুয়েলার সংবাদ। ভেনিজুয়েলার ভূমিকম্পের মৃতের সংখ্যা 2295 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন 11,267 জন। ভূমিকম্প আঘাত হানার 9 দিন পরেও প্রায় 50,000 মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখতে সাথে থাকুন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।